মায়েরা সোফার ছোট্ট টুলটায় বসে ইরফানের দিকে বই এগিয়ে দিয়ে কোমরে ডান হাত দিয়ে বলল, আপনি শার্ট পরুন, নয়তো আমি আপনার কাছে পড়বো না। ইরফান মায়েরার কথা পাত্তা দিল না। বই উল্টে পাল্টে দেখে রেগে বলল, জীবনে বই খুলেছিলে? মায়েরা আমতা আমতা করে বলে, হ্যাঁ, আমি পড়েছি, শুধু দাগাইনি। এর পেছনে একটা মহৎ কারণ আছে, আর সেটা হলো বইটা অনেক কষ্ট করে ছাপিয়েছে মানুষ। আমি তাদের কষ্ট করে করা কাজকে সম্মান করতেই বইটা নতুন রেখেছি, বুঝলেন? একটা দাগও লাগতে দেইনি। ইরফান বিরক্ত হয়ে মায়রার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধমকের স্বরে বলল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো, স্টুপিড। এক্সাম 2 সপ্তাহ পর, আর তুমি ফাজলামো করছো এখনো? ইরফানের ধমকে মায়রা কেঁপে ওঠে এবং এদিকে ওদিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে, কখনো শুনেছেন কোনো টিচার তার স্টুডেন্টকে খালি গায়ে পড়ায়? আপনি তো পড়ানোর নাম করে খালি গায়ে বসে আমার দাঁত ফেলে দিতে চেয়ে ফাজলামো করছেন। ইরফান রাগে হাতের বইটা ছুঁড়ে মারল। মায়েরা ভয় পেয়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। ইরফান চোখ বুজে কয়েকবার শ্বাস নিল। বাঁ হাতে ঘাড় ডোলে খানিকটা চুপ করে রইল। এরপর চোখ খুলে শক্ত কণ্ঠে বলল, শিট। মায়েরা ঢোক গিলে আবারও আগের জায়গায় বসে, মুখে হাত দিয়ে আছে। কথা বলা যাবে না, সে মুখ খুললে যে ব্রেক থাকে না। ইরফান একটা জেল পেন নেয়, সাথে একটা খাতা মেলে মায়েরাকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মৌলিক ব্যাপারগুলো থেকে বোঝাতে শুরু করলো। মায়েরা ভীষণ মনোযোগী হয়েই শুনছে। বোঝার ফাঁকে ফাঁকে ইরফানের দিকে তাকায়। ইরফান ভীষণ সিরিয়াস ভাবেই বোঝাচ্ছে। মায়েরা আড়ালে একটু হাসে। ইরফানের দিকেই তাকিয়েই বিড়বিড় করে, বুড়ো জামাই থেকে ভিলেন জামাই, মূর্খ থেকে চরম লেভেলের ব্রিলিয়ান্ট জামাই বের হয়ে আসলো। হাই হাই, আমার তো কপাল খুলে গেল রে। সেই সময় ইরফান মায়রার দিকে ভুরু কুঁচকে তাকায়। মায়রাকে একা একা বিড়বিড় করতে দেখে রেগে বোম হয়ে আসে। এই ইডিয়েটকে সে বোঝাচ্ছে, আর এ একা একা কথা বলছে। ধমকে বলে ওঠে, হোয়াট হ্যাপেন্ড? মায়রা থতমত খেয়ে বুকে থুতু দিয়ে বলে, কিছু না, কিছু না। ইরফান আড়াআড়ি ভাবে 2 হাত গুজে গম্ভীর গলায় বলে, বোঝাও। মায়রা অসহায় মুখ করে খাতার দিকে তাকায়। একটুর জন্য মনোযোগ দেয়নি, তাতেই লোকটা ধরে নিল। বাকি 2 ঘন্টা যে মনোযোগ দিল। ইরফান রেগে বলে, কিছু বলেছি আমি তোমাকে? মায়রা খাতার দিকে তাকায়। বর্তনীয় অধ্যায় এটা, সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিটের আঁকাবাঁকা চিত্র। মায়রা তো এসব ভুলেই গিয়েছিল বলেই তো এসেছিল, কিন্তু এই জায়গায় এসেই মনোযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। মাথা তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকেই চেয়ে আছে। মায়রা জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে বলে ওঠে, বিসমিল্লাহ। ইরফান ভুরু কুঁচকে বলে, হোয়াট? মায়রা মেকি হেসে বলো, প্রিপারেশন নিলাম। শুনুন, আমি আপনাকে বোঝাচ্ছি। প্যারালাল মানে হলো গম্ভীর, রাগী, বদমেজাজি, লালিত চোখ জোড়ার এক টিচার তার স্টুডেন্টকে প্রতিনিয়ত বলতে থাকবে, স্টুপিড, ইডিয়েট, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। এভাবেই সেই লাল টিচার স্টুডেন্টকে প্যারা দিতে থাকবে। এটা হলো প্যারালাল। কথাটা বলে ইরফানের দিকে তাকালে দেখলো সত্যি সত্যি ইরফানের চোখ লাল হয়ে গিয়েছে। মায়েরা ঢোক গিলল, আমতা আমতা করে বলে, উদাহরণস্বরূপ, আপনি লালিত চোখের অধিকারী টিচার, আর আমি সেই অসহায় প্যারাময়ী স্টুডেন্ট। ইরফান ডান হাতটা মুষ্টিবদ্ধ করে রেখেছে, চোখ মুখ অস্বাভাবিক শক্ত। মায়েরা আবারও আমতা আমতা করে বলে, আমি জানি আমার সংজ্ঞা ভুল, কিন্তু আমি তো যৌক্তিক কথাই বলেছি। আর বিজ্ঞান মানেই তো যুক্তি, যুক্তি ছাড়া বিজ্ঞান কথা বলে না। আমিও বলিনি। ইরফান রাগে চিৎকার করে বলে, হোয়াট দ্য হেল আর ইউ? কথাটা বলে টেবিলের ওপরে একটা পাঞ্চ মারে। মায়েরা কেঁপে ওঠে, দ্রুত বসা থেকে দাঁড়িয়ে যায়। ইরফান রাগে মাথার চুলটা টেনে ধরল, আর নিতে পারছে না এই বাচালকে। মায়েরা বুঝেছে তার মুখের ব্রেক ভেঙে অনেক কিছুই সে বলে ফেলেছে। আর এখানে থাকা যাবে না। পা টিপে টিপে দরজার কাছে যায়, কিন্তু দরজা খুলতে পারছে না। ইরফান বসা থেকে দাঁড়িয়ে মায়রার পেছনে গিয়ে দাঁড়ায়। মায়রা বুঝতে পেরে দরজার সাথে লেগে যায়। ইরফান ঝটকা মেরে মায়রাকে তার দিকে ফেরায়। মায়রার চোখ পানি জমে গিয়েছে। ইরফানের রাগ দেখেই
মেয়েটা এত ভয় পাচ্ছে, না জানি তাকে এখন কি করবে। মায়েরা ইরফানের লাল চোখ দেখে আবারও চোখটা সরিয়ে নেয়। ইরফান কিছুই বলল না, মায়রার হাতটা ধরে টেনে এনে জোর করে সোফায় বসালো। এরপর মায়রার গা ঘেঁষে সেও বসলো। টেবিলের ওপর থেকে স্কচ টেপ নিয়ে খুবই শান্তভাবে মায়রার মুখে লাগিয়ে দিল। মায়রা বাধা দিতে চায়। ইরফান মায়রার দুই হাত পেছনে নিয়ে তার বাঁ হাত দিয়ে শক্ত করে বেঁধে রাখে। মায়রা ঘাড় বাঁকিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান ডান হাতে খাতা এগিয়ে আনে, জেল পেন তুলে নিয়ে শান্ত স্বরে বলে, সব কমপ্লিট করে তবেই ঘরের বাইরে পা রাখবে, দ্যাটস ফাইনাল। মায়েরা অবাক হয়ে চেয়ে থাকে। ইরফানের বাঁ পাশে বসায় মাথা তুলে ইরফানের মুখের বাঁ পাশটায় তার চোখ পড়ে। ইরফান ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকিয়ে রেগে বলে, আমার মুখে বোঝাচ্ছি স্টুপিড। মায়রা চোখ সরিয়ে নেয়। তার চোখে জমানো অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। ইরফান দীর্ঘশ্বাস ফেলে মায়রার মুখ থেকে স্কচ টেপ খুলে দেয়, তবে হাত ছাড়ে না। মায়রাও আর কথা বলে না, দৃষ্টি খাতার পানে রাখে। ইরফান চুপচাপ বোঝানো শুরু করে। ভার্সিটির ক্লাস শেষে ফারহা ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে আসে। কিছু দূর হাঁটলে ইরফানের সঙ্গে দেখা হলে ইরফানকে সালাম দেয়। ইরফান উল্টো ঘুরে ফারহাকে দেখে সালামের উত্তর নেয়, অতঃপর বলে, ফাইজ কোথায়? ফারহা মাথা নাড়িয়ে বলে, ভাইয়ার আমাকে নিতে আসার কথা, কিছু বলবেন? ইরফান পকেটে হাত রেখে বলে, আমার কল রিসিভ করছে না, ওকে বলবে ফোন চেক করতে। ফারহা মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, জি আচ্ছা ভাইয়া। এই বলেই এগিয়ে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ, কিন্তু তার ভাইকে দেখে না, বিরক্ত হয়। তার পাশে ক্লাসের একটা মেয়ে এসে দাঁড়ায়। কার জন্য অপেক্ষা করছো? ফারহা রাস্তার দিকে তাকিয়ে বলে, ভাইয়া। কথাটা বলতেই কয়েক হাত দূরত্ব থেকে শুদ্ধ ডাকে, এই যে মেয়ে, এসো। ফারহা বিরক্ত হয়ে শুদ্ধের দিকে তাকিয়ে চোখটা সরিয়ে নেয় সাথে সাথে। তার পাশের মেয়েটা অবাক হয়ে বলে, এটা তো আমাদের স্যার, তোমাকে ডাকছে কেন? আমার ভাই হয় তাই। এরপর ফারহা হাত নেড়ে বলে, আসছি, বাই। ততক্ষণে শুদ্ধ ফারহাদের অনেকটাই কাছে এসে দাঁড়িয়েছে। ফারহার পাশের মেয়েটা শুদ্ধকে সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। শুদ্ধ ভুরু কুঁচকে বলে, লেট করছো কেন? ফারহা মাথা নিচু করেই বলল, কেন ডাকছেন? শুদ্ধ ফারহার দিকে আরেকটু এগিয়ে এসে বলে, চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয়, এটা ভদ্রতা। ফারহা মাথা নিচু করেই বলে, মানুষকে অকারণে ব্লেম না দেওয়াটাও ভদ্রতা। শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো। গতকাল ইরফানের উপরে বিরক্ত হয়ে এই মেয়েকে একটু তেড়া কথা বলেছে, অমনি আর তাকাচ্ছে না। গলা ঝেড়ে গম্ভীর গলায় বলল, শোনো, আমি তোমার টিচার, তাই আমার ভুল না ধরে নিজের ভুল শুধরাও। এবার ফারহা মাথা তুলে রেগে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধ ফারহার দিকেই চেয়ে আছে। ফারহা রেগে বলে, সেটা ভার্সিটির গণ্ডিতে, এখানে নয়। আপনি জানতো, আমায় বিরক্ত করছেন কেন? শুদ্ধ রাগান্বিত স্বরে বলে, থাপ্পড় খাবে মেয়ে, উঁচু গলা আমার পছন্দ নয়। ফারহা মাথা নিচু করে নেয়। শুদ্ধ মৃদু স্বরে বলে, গাড়িতে গিয়ে বসো, ভাইয়া আসবে। আসবে না, নিষেধ করে দিয়েছি, তুমি আমার সাথে যাবে। ফারহা ভীষণ রেগে যায়, আবারও মাথা তুলে দাঁতে দাঁত চেপে বলে, আমি আপনার সাথে যাব না। শুদ্ধ প্যান্টের পকেটে হাত গুজে আরো খানিকটা এগিয়ে এসে ফারহার দিকে ভাবলেশহীনভাবেই বলে, তোমাকে আমার সাথেই যেতে হবে। ফারহা আরো রেগে গিয়ে বলে, আমি জীবনেও আপনার সাথে যাব না। শুদ্ধর মেজাজ বিগড়ে যায়। ফারহার হাতটা ধরে শক্ত করে। ফারহা অবাক হয়ে বলে, আরে আমার হাত ছাড়ুন। শুদ্ধ শুনল না, পায়ের গতি বাড়িয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। ড্রাইভিং সিটের পাশের দরজাটা খুলে বলে, উঠে বসো। ফারহা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। শুদ্ধ রেগে শক্ত কণ্ঠে বলে, ফারহা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না, থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ গিয়ে বসো। ফারহার চোখ টলমল করে ওঠে, শব্দ করে গাড়িতে উঠে বসে। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভিং সিটে গিয়ে বসে, আর চোখে একবার ফারহার দিকে তাকায়।
এরপর গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর গিয়ে হঠাৎই শুদ্ধ আবেগী স্বরে বলে ওঠে, মেয়ে যার ভেতর পড়ে সেই বোঝে, যে পোড়ায় সে বোকা সাজে। ফারহাদ চোখ বুজে আসে। শুদ্ধ গাড়ির স্পিড বাড়ায়। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। লং ড্রাইভে যেতে চাইছো? শুদ্ধর কথা শুনে ফারহাদ চোখ মেলে তাকায়। শুদ্ধ স্টিয়ারিং এ ডান হাত রেখে ফারহার দিকে তাকিয়ে বলে, আমার বইয়ের হকে আবারও ভাগ বসাতে চাইছো? কি সাহস, কি সাহস! ফারহার ইচ্ছা করলো এই লোকের সবগুলো চুল ছিঁড়ে ফেলতে। গাড়ি থামানো। ফারহা বাম দিকে তাকালে দেখলো তাদের বাড়ি পৌঁছে গিয়েছে। শুদ্ধর দিকে তাকালোই না আর। দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ালো। শুদ্ধ কিছু বলল না। ফারহা তার বাড়ির দিকেই এগিয়ে যায়। শুদ্ধ ছিটে মাথা এলিয়ে চোখ বুজে শব্দ করে গেয়ে ওঠে, পাখি আমার নিঠুর বড়, মনও বোঝে না। আমার ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আর আসে না। পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না। ফারহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। বা হাতে সে পানিটা মুছে নেয়। পায়ের গতি বাড়ায়। একসময় দৌড়ে চলে যায় বাসার ভেতর। পেছন থেকে মৃদু স্বরে মৃদু কণ্ঠ ভেসে আসে, পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না। শুদ্ধ শুদ্ধ ইরফানের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। ভার্সিটির প্রাঙ্গণে নিজের খালাতো বোনকে এই ভার্সিটিতে দেখে অবাক হয় শুদ্ধ। এগিয়ে গিয়ে বলে, আরে আপু, তুমি এখানে? মিশকা মৃদু হেসেই বলে, এই পথ দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করেই যাই। সামনের ক্যাফেতে চলো, গিয়ে বসি। মিশকা হেসে বলে, আচ্ছা চলো। শুদ্ধ পিছু ফিরে বলে, ইরফান আয়। ইরফান অফিস রুমের দিকে যেতে যেতে বলে, তোরা যা। শুদ্ধ মিশকা একটি ক্যাফেতে বসেছে। শুদ্ধ মিশকাকে অর্ডার করার কথা বললে মিশকা নিজেই 2 কাপ কফি অর্ডার করে। মিশকা আশেপাশে তাকিয়ে নিজেকে সামলে ডাকে, শুদ্ধ। শুদ্ধ ফোন স্ক্রল করছিল। খালাতো বোনের ডাকে চোখ তুলে তাকিয়ে মৃদু হেসে বলে, জি আপু। মিশকা 2 হাত জামা করে চোখ বুজে বলে, আমি তোমাকে ভালোবাসি শুদ্ধ। শুদ্ধর মুখের হাসি লেপ্টে ছিল, কিন্তু খালাতো বড় বোনের থেকে এমন কথা শুনে হাসি মিলিয়ে মুখ জুড়ে অবাকতা ভর করে। মিশকা শুদ্ধের দিকে তাকালে শুদ্ধ নিজেকে সামলে বলে, আপু, আমি তোমার ছোট ভাই। মিশকা মৃদু হেসে বলে, ব্যাপার না, বয়স ফ্যাক্ট না। তুমি আমায় বিয়ে করবে শুদ্ধ? শুদ্ধ চোখ নামিয়ে নেয়। দীর্ঘশ্বাস ফেলে বলে, সরি আপু, আমার পছন্দের মানুষ আছে। আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। সেই মেয়েটা কি ফারা? শুদ্ধ মাথা তুলল না। ফারহার মুখটা চোখের পর্দায় ভাসতেই ঠোঁটের কোণে এক কোমল স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। মিশকার দিকে তাকিয়েই বলে, জি আপু। কথাটা বলেই বসা থেকে উঠে দাঁড়ায়। এরপর বলে, আজ আসি আপু, ভার্সিটিতে ক্লাস আছে। মিশকার চোখের কোণে জল চিকচিক করছে, তবে নিজেকে সামলে দ্রুত শুদ্ধের সামনে গিয়ে দাঁড়ায়। ভরা রেস্টুরেন্টের সামনে শুদ্ধকে জড়িয়ে ধরে শক্ত করে। শুদ্ধ হতভম্ব হয়ে যায়। মিশকা শুদ্ধকে এইভাবে ধরে রেখে সামনে দৃষ্টি রেখে শব্দ করে বলে, আই লাভ ইউ শুদ্ধ, আই লাভ ইউ ভেরি মাচ। শুদ্ধ দ্রুত ছাড়িয়ে নেয় নিজেকে মিশকার থেকে। ছেলেটার ভীষণ অস্বস্তি হচ্ছে। মিশকার উদ্দেশ্যে কিছু বলার আগেই মিশকা আবারও শব্দ করে বলে ওঠে, আমি জানি তোমার উত্তর হ্যাঁ। এখানে কিছু বলতে হবে না, তুমি সাবধানে বাড়ি যাও। শুদ্ধ অবাক হয় মিশকার ব্যবহারে, কিন্তু সে কথা বাড়াতে চাইল না। মিশকার প্রতি ভীষণ বিরক্ত সে, কিন্তু বয়সে বড় হওয়ায় কিছুই বলল না। দ্রুত বেরিয়ে যায় ক্যাফে থেকে। মিশকা তার সামনে দৃষ্টি রেখে এগিয়ে যায়। ফারহা মিশকার দিকে রেগে তাকিয়ে আছে। শুদ্ধর খালাতো বোন মিশকাকে ফারহা চেনে। কি বুঝলে ফারহা? মিশকার কথায় ফারহা রেগে বলে, তুমি গায়ে পড়া মেয়ে, সেটাই বুঝেছি। মিশকা রেগে যায় ফারহার কথায়, তবে রাগ দমন করে নিয়ে ফারহার গালের টোন টেনে বলে, শুদ্ধর থেকে দূরে থাকবে। শুদ্ধ আমাকেই ভালোবাসে, বুঝেছ? বাচ্চা মেয়ে, আমাদের মাঝে চলে এসেছ। ফারহা রেগে মিশকার কাঁধে ধাক্কা দিয়ে বলে, শুদ্ধ ভাই তোমাকে ভালোবাসে না। আমি তোমার কথা কখনোই বিশ্বাস করি না।
মিশকা হাতটা মুঠো করলো। ইচ্ছে করছে এই মেয়েকে গলা টিপে মেরে ফেলতে, কিন্তু রাগ গিলে নিল। এটা আপাতত প্রয়োজন। অতঃপর মৃদু হেসে বলে, একটু আগেই তো জড়িয়ে ধরলাম। ভালো না বাসলে সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দিত। কই, দিয়েছে? সবচেয়ে বড় কথা, তোমাকে কি কখনো ভালোবাসি বলেছে? জড়িয়ে ধরেছে? আমার সাথেই তো সব হয়েছে শুদ্ধের। ফারহার মাথা নিচু, চোখের কোণে পানি। আসলেই তো, শুদ্ধ তাকে ভালোবাসে এটা বলেনি। জড়িয়ে ধরা তো দূরের কথা, হাতও ধরেনি। আর মিশকা মেয়েটা জড়িয়ে ধরলে সাথে সাথে ধাক্কাও দিলও না। মিশকা মনে মনে হেসে বলে, বোকা ফারহা, আর কি শুনবে? সব মানে বোঝায়। বিয়ের পর যা হয় সেই সবও হয়েছে প্রায়। বুঝেছে তো আমাদের কত গভীর প্রেম। ফারহা আর নিতে পারল না, হনহন করে বেরিয়ে যায় ক্যাফে থেকে। পেছন থেকে ফারহার ফ্রেন্ডরা তাকে ডাকে, সে শোনে না। চোখ মুছতে মুছতে বেরিয়ে রাস্তা পার হতে যায়। এলোমেলোভাবে হাঁটছে মেয়েটা। রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট করার আগেই শুদ্ধ দৌড়ে যায় ফারহার দিকে। ফারহাকে জোরে টান দিয়ে নিয়ে আসে। ফারহা শুদ্ধর গায়ে এসে পড়ে। শুদ্ধ ভীত স্বরে বলে, ফারহা, ঠিক আছো? ফারহা দ্রুত শুদ্ধর থেকে সরে আসে। শুদ্ধ এগিয়ে গিয়ে বলে, এভাবে হাঁটছিলে কেন? অ্যাক্সিডেন্ট হতে পারতো। ফারহা বা হাতে চোখ মুছে বলে, হলে হতো, তোমার কি? যাও, ভেতরে তোমার প্রাণের প্রেমিকা অপেক্ষা করছে। আমার কাছে কি? শুদ্ধ ভুরু কুঁচকে বলে, মানে, কি আমার প্রেমিকা? ফারহা কিছুই বলে না, উল্টো ঘুরে যেতে নিলে শুদ্ধ ফারহার হাতটা টেনে ধরে। ফারহা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? শুদ্ধের কণ্ঠে অসহায়ত্ব। ফারহা হাত ঝাড়া দিয়ে ছেড়ে চিৎকার করে বলে, একজনের সাথে শুয়ে আসবে, আরেকজনের নাম মুখে নিতে নিতে ফেনা তুলে ফেলবে, হাত ধরে টানাটানি করবে। এসব স্বভাব কোথা থেকে পেয়েছো শুদ্ধ ভাই? শুদ্ধ ফারাহার দিকে অবাক হয়ে তাকায়। আশেপাশে তাকালে দেখলো অনেক মানুষ তাদের দিকেই তাকিয়ে আছে। শুদ্ধ খুবই অপমানিত বোধ করে। রেগে বলে, ফারহা, তুমি কি বলছো তুমি জানো? ফারহা আবারও চেঁচিয়ে বলে, জানি জানি, যার সাথে শুয়েছ তার কাছে। কথাটা শেষ করার আগেই শুদ্ধ ফারহার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ফারহা উল্টো পড়তে নিলে ফারহার এক ফ্রেন্ড এসে ফারহাকে আঁকড়ে ধরে। শুদ্ধর চোখ মুখ শক্ত করে তাকায় ফারহার দিকে। ফারহাকে মূলত একটা ছেলে ফ্রেন্ডই ধরেছে। শুদ্ধ রেগে ফারহাকে তার দিকে এনে ফারহার ফ্রেন্ডকে ধাক্কা দিয়ে বলে, তোর সাহস কি করে হয় ওকে টাচ করার? শুদ্ধ ফারহাকে ধাক্কা দিয়ে ফ্রেন্ডের হাতটা ধরে বলে, তুমি আমাকে টাচ করার সাহস কিভাবে দেখাও শুদ্ধ ভাই? ও আমার বয়ফ্রেন্ড, ভালোবাসি আমি ওকে। কথাটা বলেই ফারহা তার ফ্রেন্ডের হাতটা জড়িয়ে ধরে, ডান হাতে চোখ মুছে ভাঙা গলায় বলে, তুমি ভালোবাসো না মিশকাকে? শুদ্ধ ফারাহার ধরে রাখা সেই ছেলের হাতের দিকে চেয়ে আসে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে বলে, শুধু ভালোবাসি না, সামনের মাসে ওর আর আমার বিয়ে। যার সাথে শুয়েছি তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? ফারহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, মাথা নিচু করে নেয়, তার ফ্রেন্ডের ধরে রাখা হাত ছেড়ে দেয়। এত কষ্ট এই ইহ জীবনে হয়নি বোধ হয়। ফারহা আর কিছুই বলে না, বোবা হয়ে সেখান থেকে চলে যায়। 2 বছর আগের কথা ভেবে শুদ্ধ দীর্ঘশ্বাস ফেল। ফারহার জীবনে সেই ফ্রেন্ডের অস্তিত্বই নেই। শুদ্ধর জীবনে মিশকা নামের সেই মেয়েও নেই। তার বিয়ে হয়ে গিয়েছে। মাঝখান থেকে শুদ্ধ আর ফারহার মাঝে আকাশ সমান দূরত্ব তৈরি হলো। শুদ্ধ অনেক বোঝানোর চেষ্টা করেছে ফারহাকে। সে জানে তার ভুল ছিল। তার বলা সেই কথাগুলো ভীষণ ভারী ছিল। শুদ্ধর মনে হয় রেগে দুটো থাপ্পড় দেয় ব্যাটার, যেমনটা ইরফান করে। থাপ্পড়ের দাগ একদিন মুছে যায়, কিন্তু কথার দাগ মুছে যায় না। সারা জীবন থেকে যায় সেই ক্ষত। ফারহা সেদিনের পর থেকে শুদ্ধকে তুমি থেকে আপনিতে উঠে আসে। দেখা হলে এভাবেই অ্যাভয়েড করে। ফোনের রিংটোনে শুদ্ধের ধ্যান ভাঙে। ঝাপসা চোখে বার কয়েক পলক ঝাপটালো। যদি সব ঠিক থাকতো তাহলে হয়তো সে তার ফারহাকে 2 বছর আগেই পেয়ে যেত। কিন্তু কিছুই ঠিক নেই।
নিজেকে সামলে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে ফাইজ বলে, ভেতরে আয়। শুদ্ধ মৃদু স্বরে বলে, তোর বোনকে দিবি? নিতে পারলে নিয়ে যা। শুদ্ধ সিটে মাথা এলিয়ে শক্ত কণ্ঠে বলে, আজ শিওর ফাইজ, তোর ঘাটতেড়া বোনকে আমি তোর বিয়ের আগেই বিয়ে করব। আমাকে 2 বছরের বিরহের আগুনে জ্বালিয়ে ছারখার করলো মেয়েটা। আর নিতে পারছি না। প্রয়োজন পড়লে ওকে কিডন্যাপ করে বিয়ে করে ওর তেড়ামি ছোটাবো আমি। কথাগুলো বলে কল কেটে ফোনটা ছুঁড়ে মারলো পাশের সিটে। অসহ্য লাগে তার সবকিছু। ইরফানের ডিভোর্সের ব্যাপারে যে কিছু বললে না? তারেক নেওয়াজ স্ত্রীর কথায় তার দিকে তাকায়, মৃদু হেসে বলে, এটার প্রয়োজন হবে না। ইরফানকে একটু সময় দাও, ও মায়রাকে মেনে নিবে ইনশাআল্লাহ। রুমা নেওয়াজ জাহারার কথা বলতে চাইল, কিন্তু মন তার সায় দিল না এতে। জাহারা নিজের বোনের মেয়ে হলেও ইরফানের বিয়ে হয়ে গিয়েছে। সেই বিয়ে ভেঙে বোনের মেয়ের সাথে বিয়ে দিবে। ব্যাপারটা কেমন যেন। সবচেয়ে বড় কথা, ইরফান নিজেই হয়তো এটা মানবে না। রুমা নেওয়াজ আর সাহস করলো না এই ব্যাপারে এগোতে। বিয়ে ভাঙার ব্যাপারটা তার নিজের কাছেই ভীষণ দৃষ্টিকটু লাগে। তার বোন আর জাহারা চলে গিয়েছে, ভাবলেন বোনকে বুঝিয়ে বলবেন একবার। ফাইজ আর ওর ফ্যামিলি কিছুক্ষণের মাঝেই পৌঁছে যাবে, সব রেডি করছে। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলে, দেখছি। রুমা নেওয়াজ রান্নাঘরে গিয়ে মায়রাকে দেখে বলে, কি করছো এখানে? মায়রা মাথা নাড়ালো, কিছু না। রুমা নেওয়াজ মায়রার দিকে তাকালো। মেয়েটা একটা সুতি 3 পিস পরে আছে। তিনি গম্ভীর গলায় বলেন, আমার ঘরে এসো। এই বলে তার ঘরের দিকে এগিয়ে গেলে মায়রা তার শাশুড়ির পিছু পিছু যায়। রুমা নেওয়াজ আলমারি থেকে একটা সুন্দর কালো রঙের সিল্কের কাতান শাড়ি বের করে মায়রার হাতে দেয়। মায়রা ভুরু কুচকে চেয়ে আছে শাড়িটির দিকে। এটা দিয়ে তার কি কাজ? তার ভাবনাকে স্থির করতে রুমা নেওয়াজ গম্ভীর গলায় বলে, বাসায় মানুষ আসবে, এই শাড়িটা এখন গিয়ে পরে নাও। মায়রার মনে পড়ে যায়, আজ তো ইনায়ার শ্বশুর বাড়ি থেকে লোক আসার কথা। তবে তো সে শাড়ি পরতে জানে না। শাড়িটা থেকে দৃষ্টি তুলে শাশুড়ি মায়ের পানে চেয়ে অসহায় কণ্ঠে বলে, আন্টি, আমি তো শাড়ি পরতে পারি না। রুমা নেওয়াজ রেগে বলেন, আমি তোমার আন্টি? মায়েরা আমতা আমতা করে বলে, সরি সরি মা। রুমা নেওয়াজ তার ঘরের দরজা চাপিয়ে দিলেন। এগিয়ে এসে মায়রার হাত থেকে শাড়িটা নিজের হাতে নিলেন। এরপর শাড়ির ভাঁজ থেকে ব্লাউজ পেটিকোট বের করে মায়রার হাতে দিয়ে বলেন, এই দুটো পরে এসো, যাও। মায়রা বুঝলো তার শাশুড়ি তাকে শাড়ি পরিয়ে দিবে। কথা না বাড়িয়ে ঝটপট ওয়াশরুম থেকে জামা পাল্টে আসে। রুমা নেওয়াজ খুব সুন্দর করে কুচি করে শাড়ি পরিয়ে দেয় মায়রাকে। শাড়ি পরানো সম্পূর্ণ করে মায়রার পানে তাকায়। ফর্সা উজ্জ্বল গায়ে কালো রঙের সিল্কের তৈরি কাতান শাড়িটা কেমন যেন জলজল করছে। মায়রার সিল্কি চুলগুলো কোমরের নিচ অবধি ঠাঁই পেয়েছে। রুমা নেওয়াজ মনে মনে পড়লেন, মাশাআল্লাহ। মায়রার শাড়ি পরে ভীষণ আনিজি লাগছে। আগে কখনো শাড়ি পরা হয়নি, এটাই প্রথম। যদিও শাশুড়ি মা তাকে ভালোভাবে পিন আপ করে শাড়ি পরিয়ে দিয়েছে, তবুও অস্বস্তি হচ্ছে। মায়রা রুমা নেওয়াজের দিকে তাকিয়ে হেসে বলে, শাশুড়ি মা, আমাকে কি ভালো লাগছে? রুমা নেওয়াজ ভুরু কুচকে তাকায় মায়রার দিকে। শাশুড়ি মা, এটা কেমন সম্বোধন? তিনি ছোট করে বলেন, ভালো লাগছে। তোমার ঘরে গিয়ে নিজেকে পরিপাটি করো, আমার কাজ আছে। কথাটা বলে তিনি ঘর থেকে বেরিয়ে যায়। মায়রা ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখলো। আসলেই সুন্দর লাগছে তো। আয়নার দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলে, আয় হায়, শাড়ি পরলে এত সুন্দর লাগে আমাকে। পেছন থেকে তারেক নেওয়াজ ঘরে আসতে আসতে বলে, আমার আম্মু কিন্তু ভীষণ সুন্দর, আজ সেটা 1000 গুণে বেড়ে গিয়েছে। শ্বশুরের গলা পেয়ে মায়রা কিছুটা লজ্জা পায়। আয়না থেকে দূরে সরে আসে, আমতা আমতা করে বলে, বাবা আমি যাই। এই বলেই দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। ইনায়ার ঘরে গিয়ে দেখে ইনায়া একা একা শাড়ি পরছে। মায়রা দৌড়ে ইনায়ার দিকে যেতে গেলে শাড়ির কুচি প্রায় অর্ধেক খুলে যায়। মেয়েটার মনেই নেই যে সে শাড়ি পরেছে। মাঝ পথে দাঁড়িয়েই অসহায় চোখে আধ খোলা শাড়ির দিকে তাকায়। ইনায়া হেসে বলে, মায়রা,
তোমায় অনেক সুন্দর লাগছে। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে কুচিগুলো ধরে ইনায়ার দিকে ধীর পায়ে এগিয়ে গিয়ে বলে, খুলে গেল তো আপু, তুমি শাড়ি পরতে পারো? ইনায়া হেসে বলে, পারবো না কেন, এটা কি এমন কঠিন কাজ? কথাটা বলে তার আঁচল ঠিক করে মায়েরার কুচি ঠিক করে দেয়, আরো কয়েকটা পিন আপ করে দেয় ভালোভাবে। মায়েরা একটু হেঁটে বলে, আপু এবার মনে হচ্ছে খুলবে না। ইনায়া মৃদু হাসে। মায়েরা ইনায়ার হাতটা ধরে বলে, আপু তোমার কি আজকেই বিয়ে হবে? বাড়ি সাজালো না যে? ইনায়া লাজুক চোখ জোড়া নামিয়ে নেয়, আলতো হেসে বলে, বিয়ে ডেট ফিক্সড করতে আসছে, আজ বিয়ে নয়। মায়েরা ইনায়াকে জড়িয়ে ধরে বলে, কংগ্রাচুলেশন আপু। ফাইজ, ফারহা, শুদ্ধ, ইরফান সহ তারেক, নেওয়াজ ও ফাইজের বাবা মা আর ফাইজের এক মামাতো ভাই সবাই ইরফানদের ড্রয়িং রুমে বসে আলোচনায় ব্যস্ত। তারেক নেওয়াজ ফাইজের বাবার উদ্দেশ্যে গলা ঝেড়ে বললেন, তবে সামনের মাসের শেষ শুক্রবার এটাই ফাইনাল রইল। শুদ্ধ হঠাৎই বলে ওঠে, মামা ফাইজ বিদেশ থেকে ফেরায় আমরা বন্ধুরা মিলে সেই দিন সেলিব্রেশন করে রাখছি। পাশ থেকে ফাইজ বাঁকা চোখে তাকায় শুদ্ধের পানে, দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে, শালা বিয়াদব, মিথ্যে বলতে একটুও বাচ্ছে না? শুদ্ধ রেগে বলে, না বাচ্ছে না। মির্জাফরের দল, বলেছি তো তোর আগে আমি বিয়ে করব, আগে তোর বোনকে আমায় দে, এরপর আমার বোনকে পাবি, বুঝলি? ফাইজ রেগে যায়। অপার পাশে বসা ইরফানের উদ্দেশ্যে বলে, তোর ভাইকে কিছু বল, আমি আর ওয়েট করতে পারবো না বলে দিচ্ছি। ইরফান বিরক্ত হয়ে ফোন স্ক্রল করছে। ফাইজ অসহায় চোখে তারেক নেওয়াজের দিকে তাকায়। পাশ থেকে শুদ্ধ বলে, আর 2 মাস অপেক্ষা করুন মামা, ফাইজের কাজের খুব চাপ। ফাইজ রাগে হাতের আঙ্গুল পাকায়, নিজেকে শান্ত করে গম্ভীর গলায় বলে, আমি একদম ফ্রি। আরে তোর ম্যানেজারের থেকেই তো আমি সব শুনেছি, তুই 2 মাস আগে নিঃশ্বাস নিতে পারবি না। আমাদের বোন তো থাকছেই, ওকে অন্য কোথাও বিয়ে দিব না, নিশ্চিন্ত থাক। শুদ্ধর কথায় ফাইজের বাবা মা সহ তারেক নেওয়াজ ভুরু কুচকে তাকায়। ফাইজ বসা থেকে দাঁড়িয়ে যায়, শুদ্ধকে টেনে ফাইজের দিকে যেতে যেতে বলে, এক্সকিউজ মি, আসছি। শুদ্ধ আর চোখে ফারহার দিকে তাকায়। ফারহা শুদ্ধের দিকে চেয়েছিল। শুদ্ধ তাকালে দ্রুত চোখ সরিয়ে নেয়। শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে একটুখানি হেসে ফাইজের সাথে যায়। বাইরে বেরিয়ে ফাইজ শুদ্ধর কলারটা ধরে বলে, তোকে ছাড়বো না আমি শুদ্ধ। শুদ্ধ রেগে ফাইজের হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। কি ভেবে যেন হেসে বলে, তোকে 2 মাস সময় দিলাম, যা তোর বোনকে মানা, এরপর একসাথেই বিয়ে করব দুইজন। ফাইজ শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, তোকে আমার বোন দিবই না। শুদ্ধ শার্টের ফোল্ড করা হাতাটা কিছুটা তুলে ফাইজের দিকে এগিয়ে এসে বলে, বিলিভ মি, আমি একটা ভদ্র ছেলে বলে তোর আর তোর বোনের তেড়ামি সহ্য করছি। দুনিয়ায় আর ভাই নেই, বোন তেড়ামি করলে ভাই হয়ে কানের নিচে দুটো লাগাতে পারিস না? ওকে আমি সিধে করব। তোর ননির পুতুলকে আমি জাস্ট ছাড়বো না। 2 বছর হলো বসে বসে আঙ্গুল চুষছি, আর এখন তুই এসেছিস আমার বোনকে বিয়ে করতে? যৌবন শেষ হোক, এরপর তোকে আমি আমার বোন দিব, যা, নয়তো এভাবেই ইনায়ের জন্য ওয়েট করতে করতে আমার মতো বুড়ো হয়ে যাবি। ফাইজ রেগে গিয়ে বলে, আমি ইনায়াকে আজকেই বিয়ে করব, ওয়েট। শুদ্ধ শান্ত চোখে চেয়ে থাকে কিছুক্ষণ ফাইজের দিকে, উল্টো ঘুরে কিছুটা এগিয়ে যায়, কিছুই বলে না। ফাইজ নিজেও দীর্ঘশ্বাস ফেলে, শুদ্ধর কাঁধে হাত রেখে বলে, আমি কি করব? শুদ্ধ রেগে ফাইজের হাতটা ঝাড়া মেরে সরিয়ে বলে, যা বিয়ে কর। ইচ্ছে তো করে তোর বোনকে নিজের হাতে খুন করে গঙ্গাতে ভাসিয়ে দেই। শালা, এমন বোন আমার হলে ওকে চড়িয়ে সিধে করতাম। একটু থেমে শান্ত গলায় বলে, ভেতরে যা, মামারা ওয়েট করছে। ফাইজ চাপ দাড়িতে হাত বুলিয়ে বলে, তুই আয়। ভাল লাগছে না, যা তুই, পরে আসছি। এই বলেই একটা সিগারেট ধরায়। ফাইজ কিছুই বলল না, দীর্ঘশ্বাস ফেলে ভেতরে যায়। আড়ালে দাঁড়িয়ে ফারহা শুদ্ধ পেছনে পিঠে নীরবে চেয়ে থাকে, চোখ জোড়ায় চিকচিক পানির কণা। মায়েরা ইনায়ার ঘর থেকে বেরিয়ে তার ঘরে আসে। ইনায়া আর ফাইজকে ছাদে পাঠিয়েছে সবাই। মায়েরার মাথায় দুষ্টু বুদ্ধি খেলছে। রিতাকে দিয়ে
এক প্যাকেট পটকা আনিয়েছিল, সেটা নিতেই মূলত এসেছে। শাড়ির আঁচল বারবার মাথা থেকে পড়ে যাচ্ছে। মায়েরা শাড়ির আঁচল দিয়ে ভালোভাবে মাথাটা ঢেকে পটকা নিয়ে তার ঘর থেকে বের হয়। ড্রয়িং রুমে সবাই কথা বলায় ব্যস্ত। মায়েরা চুপি চুপি সবার আড়ালে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। এক পর্যায়ে হাঁটার গতি বাড়িয়ে দেয় সে। সেই সময় ফাইজের মামাতো ভাইয়ের চোখ পড়ে সিঁড়ির দিকে। মায়েরা দৌড় দেওয়ায় মাথা থেকে শাড়ির আঁচলটা পড়ে গিয়ে সিল্কি চুলগুলো উন্মুক্ত হয়ে যায়। ফাইজের মামাতো ভাই ইনায়ার সাথে পড়ে। খুব বেশি বড় নয়। পেছন থেকে মায়রাকে দেখে ছেলেটা হা করে সেই দিকেই তাকিয়ে থাকে। ইরফান বাম পাশে একটা সোফায় বসা ছিল। ফোন থেকে চোখ তুলে সামনে তাকালে ফাইজের মামাতো ভাইয়ের দিকে চোখ পড়ে। ছেলেটার এমন দৃষ্টি দেখে ইরফান ভুরু কুঁচকে নিল। তার দৃষ্টি অনুসরণ করে ওপরের দিকে তাকালে দেখল দোতলার বারান্দা দিয়ে শাড়ি পরিহিতা খোলা চুলে এক মেয়ে দৌড়ে যাচ্ছে। মায়রার বাম পাশ দেখে ইরফানের চিনতে একটুও কষ্ট হয় না, এটা মায়রা। দৃষ্টি ঘুরিয়ে ছেলেটার পানে তাকালে দেখে সে এখনো মায়রার দিকেই হা করে চেয়ে আছে। মুহূর্তেই ইরফানের চোয়াল শক্ত হয়ে যায়। এক হাঁটুর বয়সী মেয়ের জন্য আরেক হাঁটুর বয়সী ছেলেকে ভস্ম করে দেওয়ার তীব্র ক্ষোভ জাগলো। ইরফান দাঁড়িয়ে যায়। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ফাইজের মামাতো ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালে ছেলেটা থতমত খেয়ে তাকায় ইরফানের দিকে। ইরফান চোখ মুখ শক্ত করে ছেলেটার দিকে তাকিয়ে আছে। আশেপাশে চোখ বুলিয়ে দেখে তার বাবা মা, ফাইজের বাবা মা কথা বলায় ব্যস্ত। ইরফান শক্ত কণ্ঠে বলে, আমার সাথে এসো। ছেলেটা তার ভাইয়ের বন্ধুর কথা অমান্য করলো না, উঠে দাঁড়ালো। ইরফান বাইরের দিকে এগিয়ে যায়, ছেলেটাও পিছু পিছু যায়। ইরফান একদম বাহিরে গিয়ে দাঁড়িয়ে বলে, আমার জন্য 2 প্যাকেট সিগারেট নিয়ে আসবে, গো। ইরফানের কথায় ছেলেটা অবাক হয়ে যায়। সে তো মেহমান এই বাড়ির। যদি সে বাচ্চা হতো তাহলে এটা নর্মাল ছিল, কিন্তু সে তো বাচ্চা নয়। পেছন থেকে শুদ্ধ বলে, আমার কাছে সিগারেট আছে, ওকে দিয়ে আনাচ্ছিস কেন তুই? ইরফান পকেট থেকে 500 টাকার একটা নোট এগিয়ে দিয়ে বলে, দ্রুত যাও। শুদ্ধ ইরফানের হাত থেকে টাকাটা কেড়ে নিয়ে বলে, কি করছিস ইরফান, ও আমাদের মেহমান। ইরফান শুদ্ধের দিকে রেগে তাকায়। এরপর ছেলেটার দিকে তাকালে দেখলো সে বাড়ির ভেতরে উকি দিচ্ছে। ইরফান খুব ভালো করে বুঝলো এই ছেলের মনোভাব। সে নিজের ওপর বিরক্ত। এই বাচ্চা ছেলের প্রতি রাগের কারণে তার রাগ আরো দ্বিগুণ হচ্ছে। কিন্তু কিছু না বলেই হনহন করে ভেতরে চলে যায়। ছেলেটা সহ শুদ্ধ দুজনেই বোকা বনে তাকায়। শুদ্ধ ফাইজের মামাতো ভাইয়ের হাতটা ধরে। প্রসঙ্গ এড়াতে বলে, চলো তোমাকে এক জায়গায় ঘুরিয়ে আনি। ছেলেটা কিছুই বলল না। ইরফানের কাজে কিছুটা বিব্রত বোধ করেছে। পেছন ফিরে আরেকবার তাকায়। মায়েরার কথা ভাবে, মেয়েটা কে, দেখে তো বাচ্চা মনে হলো। ভাবলো এই লোকটার বোন হয়তো। লোকটা কেমন গম্ভীর টাইপ। এমন ভয়ঙ্কর ভাইয়ের বোনেরাই কি এমন ভয়ঙ্কর সুন্দরী হয় নাকি? কথাটা মনে মনে ভেবে ভীষণ আফসোস করলো। মায়েরা চুপি চুপি ছাদের দরজার কাছে দাঁড়িয়ে আছে, হাতে একটা লাইটার, অপর হাতে পটকার প্যাকেট। তার উদ্দেশ্য ইনায়া আর তার বরকে একটু চমকে দেওয়া এই পটকা ফাটিয়ে। গ্রামে এইসব অনেক ফুটিয়েছে, অনেক দিন পর এমন আবারও করতে পেরে মেয়েটা ভীষণ খুশি। ইনায়ের কথা ভেবে বেশি হাসি পাচ্ছে। ছাদের লাস্ট সিঁড়িতে দাঁড়িয়ে পটকা ছাদের মেঝেতে রেখে খুব মনোযোগ দিয়ে লাইটারের সাহায্যে পটকায় আগুন ধরিয়ে দূরে সরে দাঁড়ায়। পেছন থেকে গম্ভীর গলায় ইরফানের কণ্ঠ ভেসে আসে, এখানে কি করছো? মায়েরা ভয়ে লাফিয়ে ওঠে। সেই সময় পটকা ফুটে যায়। সেই শব্দে আর এমন অন্ধকারে ইরফানের গলা দুটো মিলিয়ে ভয়ে চিৎকার দিতে গেলে ইরফান মায়েরার মুখ চেপে ধরে। মায়েরা ইরফানের বুকে হেলে যায়। অন্ধকারে ইরফানের জলজল করা রাগান্বিত চোখ দেখে ঢোক গেলে ওপাশ থেকে ইনায়ার চিৎকারের আওয়াজ ভেসে আসে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, এখানে বাদরামি করছো কেন স্টুপিড? মায়েরা ঢোক গিলে 2 দিকে মাথা নাড়ায়। মুখ থেকে ইরফানের হাতটা সরাতে চায়। ইরফান নিজের হাতটা সরিয়ে নেয়। মায়েরা ভীত গলায় বলে, সরি সরি,
কিছু বলবেন না প্লিজ? ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে মায়রার হাতটা ধরে নিচে নামতে গেলে মায়রা শাড়ি পরা অবস্থায় নামতে গিয়ে হিমশিম খেয়ে যায়। ভীত স্বরে বলে, ছাড়ো না মাই, পড়ে যাব আমি। কথা বলতে বলতে সত্যি সত্যি পড়ে যেতে নেয়। তার আগে ইরফান দুই হাতে মায়রাকে আগলে নেয়। রেগে গিয়ে বলে, হাঁটতে পারো না ইডিয়েট? মায়রা কাঁদো কাঁদো মুখ করে বলে, শাড়ি পরে হাঁটতে পারছি না, ছাড়ুন, আমি ধীরে ধীরে নামছি। ইরফান বিরক্ত, চরম বিরক্ত মায়রার কাজে। খুব ভালো করেই বুঝেছে এই বাদর এখানে বাদরামি করতে এসেছে। একটু আগের শব্দটা এই বাদরের করা কারসাজি, সেটাও বুঝেছে। ইরফান দ্রুত মায়রাকে কোলে তুলে ধূপাধাপ পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মায়রা হাঁ করে চেয়ে আসে, মুসরামুসরি করে বলে, আরে আমায় নামান, উফ আল্লাহ, ছাড়ুন আমায়। ইরফান মায়রার কথা কানে নিল না। সিঁড়ি বেয়ে নেমে সোজা তার ঘরে গিয়ে মায়রাকে নামিয়ে ঠাস করে ঘরের দরজা লাগিয়ে দেয়। উল্টো ঘুরে মায়রার দিকে শক্ত চোখে তাকায়। মায়রা বারবার ঢোক গিলছে। পটকা ফুটানোর আওয়াজ তো পেয়েছে এই লোক, এখন তাকে কি করবে? মাথা নিচু করে ডান হাতের দিকে চোখ পড়লে দ্রুত সে হাতটা পেছনে লুকিয়ে ফেলে। ইরফান এগিয়ে এসে বলে, কি লুকাচ্ছ, বের করো। মায়রা ঢোক গুলে মিনমিন করে বলে, না প্লিজ। ইরফান রেগে মায়রার পেছনে হাত দিলে মায়রা কয়েক পা পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খায়। ইরফান রেগে যায়। এই বাদর বাদরামি করার জিনিস লুকাচ্ছে তার থেকে, আবার যেন এইসব বাদরামি করতে পারে। ইরফান এগিয়ে গিয়ে জোর করে মায়রার পেছন থেকে জিনিসটা টেনে নিয়ে সামনে এনে তাকালে হতভম্ব হয়ে যায়। সাথে সাথে ছুঁড়ে ফেলে, অদ্ভুতভাবে বলে, হোয়াট রাবিশ। মায়েরা গলার সাথে থুতনি ঠেকিয়ে চোখ খিচিয়ে নেয়। ছাদে পটকা জ্বালিয়ে তার পাশেই ইনার পেয়েছিল সে। ছাদে কাপড় মেলে দিয়েছিল। বিকালে আনার সময় এটা কখন যে পড়ে গিয়েছিল বুঝতেই পারেনি। তখন এটা পেয়ে হাতে তুলে নিয়েছিল। আর এই লোকটার সামনে আর কত লজ্জায় পড়তে হবে তাকে। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইরফান মায়রার থেকে কয়েক পা পিছিয়ে চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। এরপর মায়রার দিকে তাকায়। কালো শাড়ির আবরণে লজ্জানত মেয়েটার দিকে বেশ কিছুক্ষণ গম্ভীর চোখে তাকিয়ে রইল। মায়রা সেই যে মাথা নিচু করে চোখ বুজে আছে। খোলা চুলগুলোর কিছু অংশ পিঠ ছড়িয়ে দুই কাঁধ ছড়িয়ে সামনের দিকে এসেছে। মেয়েটা দুই হাত জমা করে সমানে কসলায়। ইরফানের মনে পড়ল সেই ছেলে মায়রাকে এইভাবে দেখেছে, এতভাবে খোলামেলা ভাবে দেখে নিয়েছে। মুহূর্তেই শান্ত চোখ জোড়া শক্ত হয়ে যায়। দাঁতে দাঁত চেপে বলে, শাড়ি পরেছ কেন? মায়রা মাথা নিচু করে মিনমিন করে বলে, আপনার আম্মু পরিয়ে দিয়েছে। ইরফান আড়াআড়ি ভাবে দুই হাত বেঁধে গম্ভীর গলায় বলে, শাড়ি খোলো। মায়রা সাথে সাথে চোখ জোড়া মেলে, তবে মাথা উঁচু করে না। মেঝের দিকে দৃষ্টি রেখেই ঢোক গেলে ইরফান ধমকে বলে, বাংলা বোঝো না স্টুপিড? মায়রা কেঁপে ওঠে। তার সত্যি সত্যি ভ্যা ভ্যা করে কাঁদতে ইচ্ছে করছে। ফাইজ এগিয়ে আসে ছাদের দরজার দিকে। এখান থেকেই তো কিসের আওয়াজ আসলো। ইনায়া ভয়ে মৃদু কাঁপছে, বারবার ঢোক গিলছে। ফাইজ ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলো একটা পটকার প্যাকেট। ছেলেটা অবাক না হয়ে পারল না। এই বাসায় তো কোনো বাচ্চা নেই তার জানা মতে, তাহলে এই বাদরামিটা কে করলো? ফোনটা পকেটে রেখে ইনায়ের দিকে এগিয়ে এসে পকেটে হাত রেখে দাঁড়ায়। ইনায়া মাথা নিচু। ফাইজ আরো দুই পা এগিয়ে আসে। ইনায়ার চোখ বড় বড় করে তাকায়। কাপা কাপা কণ্ঠে বলে, এগোচ্ছেন কেন? ফাইজ ঠোঁটটা বাঁকিয়ে হেসে বলে, লিটিল গার্ল, তুমি অনেক বড় হয়ে গিয়েছো। ইনায়া দৃষ্টি নামিয়ে এদিকে ওদিকে তাকায়। ফাইজ ভুরু কুঁচকে বলে, তোমার কোনো ফ্রেন্ডকে দাওয়াত করেছো? ইনায়া দুই দিকে মাথা নেড়ে বলে, না তো। তাহলে এইসব বাদরামি কে করেছে? পটকা ফুটিয়ে আমার হাফ বইয়ের হার্টবিট বাড়িয়ে দিয়েছে। ইনায়া পেছন দিকে আরেকটু চেপে যায়, আমতা আমতা করে বলে, মাইরা হয়তো। এটাকে? ভাইয়ার বউ। ফাইজ দুই হাত আড়াআড়ি ভাবে নিয়ে ডান হাতের দুই আঙ্গুল গালে রেখে ভাবুক ভঙ্গিতে বলে, ইরফানের বাচ্চা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে শুনেছি,
কিন্তু এইরকম মেয়ের সাথে? সিরিয়াসলি? ইরফানের বউ এইরকম বাদর? আনবিলিভেবল। ইনায়া রেগে বলে, মায়েরা অনেক ভালো। ফাইজ ভুরু কুচকে তাকায় ইনায়ার মুখের দিকে। মেয়েটার কপালে বিরক্তির ভাঁজ, খানিক রাগের আভা। ফাইজ গম্ভীর মুখেই বলে, লিটল কুইন, আমাকে রাগ দেখাবে না, আমার রাগ ভাঙাবে, বুঝেছ? ইনায়া মাথা নিচু করে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, বয়েই গেছে আমার। কথাটা ফাইজের কানে পৌঁছেছে। মাঝের দূরত্ব ঘুচিয়ে নেয় আর একটু। ইনায়া পেছোতে পেছোতে ছাদের রেলিংয়ে ঠেকেছে। ফাইজ ডান হাত রেলিংয়ের উপরে ভর করে রাখে, মাথা নিচু করে ঘাড় বাঁকিয়ে ইনায়ার মুখপানে তাকায়। নিজের মুখের সামনে ফাইজের মুখ দেখে ইনায়া চোখ বুজে মৃদু স্বরে বলে, দূরে সরুন প্লিজ। ফাইজ এক পাশে হাসে, লোভ হয়েছে বলে, বিয়ের পরের জন্য সব তুলে রাখছি লিটল কুইন। তুমি আমাকে ভীষণ জ্বালিয়েছ। এরপর আর একবার কল রিসিভ না করলে তোমার ভাবির পরীক্ষা ওয়েট করব না কিন্তু। কথাটা বলে ইনায়ের থেকে দূরে সরে দাঁড়ায় ফাইজ। পকেটে দুই হাত গুজে আফসোসের সুরে বলে, আমি বুঝলাম না, তোমাদের ছেলেদের কি বউয়ের সান্নিধ্য পাওয়ার অপেক্ষা করার জন্য জন্ম হয়েছে নাকি? আমি শুদ্ধ, ইরফানের সব একই কেস। আমাদের জ্বালা কেউ বোঝে না, বোঝেই না। ইনায়া ভুরু কুচকে নিল। ইরফান ভাইয়ার আবার অপেক্ষা কিসের? ও, হয়তো মায়েরা তাড়ানোর অপেক্ষার কথা বলছে। ইনায়ার মন খারাপ হয়ে যায়। মায়েরা কি তার ভাবি হয়ে সারা জীবন থাকবে না? মুখ ফসকে বলে, ভাইয়া বউকে ছাড়ার অপেক্ষা করে? ফাইজ শব্দ করে হেসে দেয় ইনায়ার কথা শুনে। ইনায়া বোকা চোখে ফাইজের দিকে তাকায়। এমন পাগলের মতো হাসতে দেখে বিরক্ত হয়। সে কষ্টের কথা বলেছে আর এই লোক হাসছে, অসহ্য। ফাইজ একটু পর নিজের হাসি চেপে বলে, লিটল কুইন, ইউ আর এ ভেরি সিলি গার্ল। ইনায়ার চোখে মুখে বিরক্তি। সে তো সত্যিই বলল, এই লোক উল্টো তাকে বোকা বলছে কেন? ফাইজ আবারও আফসোসের সুর তুলে বলে, বোঝে না রে, বোঝে না, আমার দুঃখ কেউ বোঝে না। ইনায়া আর চোখে ফাইজের দিকে তাকায়। চাঁদের আলোয় ফাইজের আফসোসের ভারে নুয়ে পড়া মুখটা দেখে ইনায়ার মায়া হলো। ফাইজ হঠাৎই ইনায়ার দিকে তাকালে ইনায়া থতমত খেয়ে চোখটা নামিয়ে নেয়। ফাইজ বিস্তর হাসে, সময় ব্যয় না করে ইনায়ার পাশে দাঁড়ায়। তার মাঝে এক চিমটি পরিমাণ দূরত্ব রেখে পকেটে দুই হাত রেখে ডান পা রেলিংয়ের সাথে ঠেকিয়ে ফিসফিসিয়ে বলে, হাব বউয়ের লজ্জা ভাঙানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইনায়া চোখ বুজে নেয়। হৃদস্পন্দনের গতি বেড়েছে। ছাদ থেকে নামার উদ্দেশ্যে দ্রুত এগোয়। কয়েক পা ফেললে ফাইজ ইনায়ার সামনে তার বাম পা রাখে। ইনায়া হোঁচট খেতে গিয়েও নিজেকে সামলে বলে ওঠে, আমাকে ছোবেন না। ফাইজের দুই হাত পকেটে। হবু বইয়ের কথায় ঠোঁট প্রসারিত হয়। দুই পা পিছিয়ে ইনায়ার পেছনে দাঁড়ায়। ইনায়ার মাথা ফাইজের বুক সমান। ফাইজ ডান দিকে একটুখানি ঘাড় বাঁকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি লেপ্টে ডাকে, বি রেডি মাই লিটল কুইন ফর এ হালাল টাচ। ইনায়ার লজ্জায় কান গরম হয়ে যায়। এখানে আর কিছুক্ষণ থাকলে তার সব শক্তি ফুরিয়ে ঠাস করে সে পড়ে যাবে। আর দাঁড়ায় না, দৌড় দেয়। এক দৌড়ে ছাদ থেকে সিঁড়িতে গিয়ে নামে। ফাইজি শব্দ করে হাসে, দুই হাত তুলে টান দিয়ে বলে, আহা, অপেক্ষা, লিটল কুইন, লাভ ইউ। ইনায়া ছাদের দরজা থেকে একবার পিছু ফিরে তাকায় হাস্যোজ্জ্বল ফাইজের পানে। কিছুটা গলা চড়িয়ে বলে, বখাটে পুরুষ। ফাইজ অন্ধকারে চেয়ে আবারও শব্দ করে হেসে বলে, ইয়োর পার্সোনাল। আমি কিছু বলেছি? মায়েরা এবার রেগে যায়। অসভ্য লোক, তার সামনে শাড়ি খুলতে বলছে। চোখ তুলে ইরফানের পানে চেয়ে কোমরে দুই হাত রেখে বলে, আপনি আসলেই অসভ্য। আমার মতো মাসুম বাচ্চার কাপড় খুঁড়তে বলছেন? আপনার সামনে আমি শাড়ি খুলবো না, বুঝলেন? ইরফান রেগে মায়রার দিকে এগিয়ে আসে। মায়রা ভয় পেয়ে ডান দিকে কিছুটা হেলে দেওয়ালের সাথে চেপে দাঁড়ায়, মাথা নিচু, তবে আর চোখে ইরফানের দিকে দৃষ্টি রাখে। ইরফান মায়রার হাতটা ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে।
লোকটা শুধু তার কাছে চলে আসে আর তার ভেতর হয় সুনামি। উফ! তার ভাবনার মাঝেই ইরফানের শান্ত গলা ভেসে আসে, স্টুপিড! আমার সামনে শাড়ি খুলতে বলেছি? আই নো ইউ আর এ লিটল বেবি। কথাটা বলে আশেপাশে তাকায়, ফোঁস করে শ্বাস ফেলে ঘরের বাহিরে বেরিয়ে যায়। মায়রার ভাবনার জগতে। এই জগতে কিভাবে থাকবে? ইরফানের এত শান্ত কণ্ঠ মেয়েটার হজম হচ্ছে না। বদ হজম হবে আজ শিওর। ইরফান বাইরে বেরিয়ে আসে, ইনায়াকে দেখতে পায়। ইনায়া এগিয়ে এসে বলে, কিছু বলবে ভাইয়া? ইরফান দোতলা থেকে তাদের ড্রয়িং রুমে তাকায়। সেখানে এখনো সবাই বসে আছে। ইনায়ার দিকে তাকিয়ে বলে, রিতাকে বলবি ওই স্টুপিডের জামা আর একটা বই এনে আমাকে দিতে। ইনায়া অদ্ভুতভাবে তাকায় তার ভাইয়ের দিকে। স্টুপিড মানে যে মায়রাকে বুঝিয়েছে তার ভাই, এটা তার চেয়ে ভালো আর কে জানবে। মায়রা যা অ্যাক্টিং করে দেখালো, এরপর আর ভুল হওয়ার কোনো চান্স নেই। ইনায়ার এমন দৃষ্টিতে ইরফান কিছুটা বিব্রত বোধ করে। নিজেকে সামলে ধমকে সুরে বলে, হোয়াট? ইনায়া কিছু না বলে চলে যেতে নিলে মায়রা দরজা খুলে বলে, আপু, আমাকে নিয়ে যাও। মায়রার কথা শুনে ইনায়া পিছু ফিরে তাকায়। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। সামনে তাকালে দেখলো ফাইজ আসছে, আর নিচ থেকে শুদ্ধ আর ফাইজের সেই মামাতো ভাই ওপরে আসছে। হাত মুঠো করে মায়রার দিকে তাকায়। তার শাড়ির অবস্থা বেহাল, সাথে চুল ভীষণ এলোমেলো। ইনায়া কিছু বলার আগেই ইরফান রেগে মায়রাকে তার ঘরের ভেতরে গায়ের জোরে ধাক্কা দেয়। এরপর সে দ্রুত ঘরের ভেতরে গিয়ে মায়রার পড়ে যাওয়ার আগেই মায়রাকে বাম হাতে তার সাথে শক্ত করে আগলে ডান পা দিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। মায়রা চেঁচিয়ে উঠতে চায়, তার আগেই ইরফান মায়রার মুখ ডান হাতে চেপে ধরে। মায়রার চোখ বড় বড় করে তাকায়। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলে দিব, ইডিয়েট। মায়রা বাঁ হাতে ইরফানের হাত তার মুখ থেকে সরাতে চায়, তবে পারে না। ইরফানের শক্তির সাথে ক্লান্তি নিয়ে শান্ত হয়ে যায়, অসহায় চোখে ইরফানের দিকে তাকিয়ে। ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে। মায়রা চোখ নামিয়ে নেয়। দরজার ওপাশ থেকে ফাইজ নক করে ইরফানকে ডাকে। ইরফান মায়রার মুখ থেকে হাতটা সরিয়ে দেয়। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান মায়রাকে ঠেলে তার থেকে দূরে সরায়। মায়রা কিছু বলতে নিলে তার আগে ইরফান দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলে, জাস্ট একটা ওয়ার্ড উচ্চারণ করো, আই শিওর এই দুই গাল থাপড়ে লাল করব, স্টুপিড। মায়রার সাথে সাথে তার দুই হাত দুই গালে তুলে নেয়। একটু আগে বদহজম হওয়ার কথা ছিল, কিন্তু তা ভ্যানিশ। এই লোকের আসল পরিচয় এটাই। তখন হয়তো ভূতে ধরেছিল, তাই স্বাভাবিকভাবে কথা বলেছিল। ইরফান বাঁ হাতে মায়রার ডান হাতের বাহু ধরে বাম দিকে ঠেলে সরিয়ে দেয়। এরপর দ্রুত তার ঘরের দরজাটা খুলে বেরিয়ে বাইরে থেকে দরজাটা লক করে দেয়। মায়রা অসহায় মুখে বন্ধ দরজার পানে চেয়ে থাকে। এমন বন্দি জীবন আর ভালো লাগে না, অসহ্য লোক একটা। ইরফানকে দরজা লক করতে দেখে ফাইজ বলে, তোর ঘরে চল, আমি রেস্ট নিব। ইরফান গম্ভীর গলায় বলে, গেস্ট রুমে চল। সারা জীবন তো তোর রুমে এসে রেস্ট নিলাম, আজ আবার নতুন নিয়ম কেন? বাদ দে, একটু শুতে দে। বিয়ের পর আর আসবো না, তখন বইয়ের ঘরই আমার ঘর, দেখি সর সামনে থেকে। কথাটা বলে দরজা খুলতে গেলে ইরফান রেগে ফাইজের বুকে হাত দিয়ে ঠেলে দাঁতে দাঁত চেপে রাগান্বিত স্বরে বলে, আমায় রাগাস না, গেস্ট রুমে যা। ফাইজ অবাক হয়, এই ঘরে কি গুপ্তবাধন আছে নাকি? জীবনে তো এমন করেনি। বউ তো এর ত্রিসীমানায় থাকে না, থাকলে তো কেউ এমন করে না। আর ফাইজ বিরক্ত হয়ে বলে, কি নাটক শুরু করলি? রিতা হাতে মায়রার একটা থ্রি পিস আর একটা বই নিয়ে দাঁড়ায় ফাইজের সামনে। ইরফান হাত বাড়ালে রিতা বিনা বাক্যে কাপড়, বই আর ইরফানের হাত দেওয়া কাপড়। ফাইজের ভুরু কুচকে তাকিয়ে ইরফানের হাতের বই আর জামার দিকে দৃষ্টি সরিয়ে ইরফানের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে, একটু বোঝাবি আমায়? বিলিভ মি, আমি তোর আচরণে নিজেকে গুলিয়ে ফেলছি। ইরফান কিছুই বলল না, দরজা খুলে ভেতরে ঢুকে ফাইজের মুখের উপরে দরজাটা লাগিয়ে দিল। ফাইজ তবদা খেয়ে চেয়ে আসে।
একটু পর শুদ্ধ পাশে দাঁড়িয়ে বলে, এখানে কি করছিস? ফাইজ ইরফানের ঘরের সামনে থেকে কিছুটা সরে গিয়ে শুদ্ধের দিকে তাকিয়ে রেগে বলে, আমি বুঝলাম না, তুই আমাকে মিথ্যা বললি কেন? শুদ্ধ অবাক হয়ে বলে, কি মিথ্যা বললাম? ইরফান তো ওর বউকে নিয়ে থাকতে শুরু করেছে, তুই বললি না ও নাকি ওর বউকে মানে না? শুদ্ধ দ্রুত ইরফানের ঘরের বন্ধ দরজার দিকে তাকায়, আবার ফাইজের দিকে দৃষ্টি ঘুরিয়ে বলে, আর ইউ সিরিয়াস? ফাইজ শুদ্ধর পাশ কাটিয়ে যেতে যেতে বলে, ভিলেনের সাথে মজা করার মুড নেই। শুদ্ধ রেগে বলে, তোর বোনকে থাপড়ে বিয়ে করব, ওকে বলে দিস। ফাইজ ঠোঁট বাঁকিয়ে হাসলো, এর বিরহ যে তার বোন কবে শেষ করবে কে জানে। ইরফান ঘরের ভেতরে গিয়ে হাতের কাপড় আর বই বিছানার ওপরে রাখে। মায়েরা বিছানার ওপরেই বসেছিল, জামা আর বই দেখে অবাক হয়ে বলে, বই এনেছেন কেন? ইরফান গম্ভীর গলায় বলে, চেঞ্জ করে পড়তে বসবে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি আজ পড়বো না, ইনায়া আপুর কাছে যাব আমি। কথাটা বলে বিছানা থেকে নেমে বাইরে বের হতে নিলে ইরফান মায়রার হাতটা টেনে তার সামনে এনে বলে, স্টুপিড, থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ যা বলেছি করো। মায়রা অসহায় মুখ করে রাখে, একটু ভেবে মাথা নিচু করে বলে, আমি আমার ঘরে গিয়ে চেঞ্জ করব। ইরফান এক পা এগিয়ে শার্টের হাতাটা গুটিয়ে রেগে বলে, ওকে ফাইন, আমি চেঞ্জ করে দিচ্ছি। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, দুপা পিছিয়ে গিয়ে দুই দিকে মাথা নাড়িয়ে দ্রুত বলে, না না, আমি এখানেই চেঞ্জ করছি, গো। মায়েরা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে, জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে আমতা আমতা করে বলে, আপনি বাইরে যান। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজাটা লক করতে ভোলেনি। মায়েরার মুখ জুড়ে ভীষণ অসহায়ত্বের খেলা। ডান দিকে তাকালে ফ্লোর টু সিলিং আয়না চোখে পড়ে। মায়েরা দ্রুত পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। এত বড় আয়না, বেশ পর্যবেক্ষণ করে দেখতে লাগলো। তার খুব পছন্দ হলো, এমন আয়না সে কখনো দেখেনি। গ্রামে বড় হয়েছে, কিভাবে দেখবে? তবে ফোনে দেখেছিল, বাস্তবে দেখেনি। এই প্রথম সামনে থেকে দেখলো। আয়না থেকে চোখটা সরিয়ে ঘরের অন্যান্য ফার্নিচারের দিকে তাকালো। মায়েরা ভীষণ অবাক হলো, অমন তেড়া, মাথার চুল ইয়া বড় বড় পাগল লোকের ঘর, এত গোছানো কি করে? কিছু ফার্নিচার সাদা আর কিছু কালো, অন্য কালারের একটা ফার্নিচারও নেই। মায়রার তার স্বামীকে পছন্দ না হলেও তার এই গোছালো ঘর ভীষণ পছন্দ হলো। পরনে এলোমেলো শাড়ির দিকে একবার তাকালো, খুলতে চাইলো, কিন্তু ইনায়া এত এত পিন লাগিয়ে দিয়েছে। মায়েরা একটু চেষ্টা করেই রেখে দিল। বিরক্ত লাগছে তার, মাথা ব্যথা করছে। চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে চোখ বুজলো। বিছানার চাদরটাও সাদা। মায়েরা কিছু একটা ভেবে বিছানা থেকে নামতে চাইল, কিন্তু মাথা ব্যথা ধীরে ধীরে বাড়তে লাগলো। তাই আবারও চুপচাপ শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করলো। ছটফটাই মাথা ব্যথা। আর তার ঘরে গেলে একটা ওষুধ খেতে পারলে ভালো হতো, কিন্তু এখন উপায় নেই। কিছুক্ষণের মাঝেই মায়েরা ঘুমিয়ে যায়। রাত বাজে 11টা। ফাইজরা সবাই চলে গিয়েছে। রুমা বেগম ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়েছে। সবাই বেশ ক্লান্ত থাকায় আজ দ্রুত ঘুমিয়েছে। ইরফান তার ঘরে এসে দরজা লক করে উল্টো ঘুরে তাকালে বিছানায় নজর পড়লে চোখ জোড়ায় বিস্ময় ভর করে। মায়েরা দরজার দিকে মাথা দিয়ে শুয়েছে, খাটের কিনারায় মাথা রেখে চুলগুলো নিচে নামিয়ে দিয়েছে। কোমরের নিচ অবধি চুলগুলো মেঝেতে ছড়িয়ে লুটুপুটি খায়। মায়েরা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। ইরফান ঘরের ছাদের দিকে দৃষ্টি দেখে দেখলো ফ্যান ছাড়া। দৃষ্টি নামিয়ে মায়রার দিকে ভুরু কুঁচকে তাকায়। ফ্যানের বাতাসে ছেড়ে রাখা চুলগুলো যেন দুলিয়ে দুলিয়ে নতুন ছন্দে নৃত্য করছে। ইরফান চোখটা সরিয়ে নেয়, শার্টের 3টা বোতাম খুলে ঘেমে গিয়েছে। সোফার টেবিলের উপরে রেখে এসির রিমোটটা নিয়ে এসিটা অন করলো। ফ্যানের সুইচটা অফ করতে গিয়েও কি মনে করে যেন করলো না। ধীর পায়ে এগিয়ে মায়রার মেঝেতে পড়ে থাকা এলোমেলো চুলগুলো বরাবর দাঁড়ায়। সে যেখানে জামা আর বই রেখে গিয়েছিল সেগুলো সেখানেই আছে।
গায়ের শাড়ির অবস্থা বেহাল। ইরফান মায়রার কাজে বিরক্ত হয়। ফ্যানের হালকা বাতাসে মায়রার মুখের ওপরে ছোট ছোট চুলগুলো খেলা করে বেড়ায়। ফর্সা গোল গাল, শান্ত মেয়ের মুখপানে। ইরফান অনুভূতিহীন দৃষ্টিতে গম্ভীর মুখয়বে চেয়ে রইল কতক্ষণ, নিজেও বুঝল না। মায়রা ঘুমের মাঝেই নড়াচড়া করে উঠলে শুয়ে পড়ে। দুই হাত সামনের দিকে বাড়িয়ে দিলে এক হাত ইরফানের দুই পায়ের মাঝ বরাবর গেল, আরেক হাত ইরফানের হাঁটুর সাথে লেগে যায়। মাথার চুলগুলো উল্টো হয়ে নিচের দিকে ছড়িয়ে পড়ায় মায়রার ঘাড় উন্মুক্ত হয়ে যায়। ইরফান অদ্ভুতভাবে মায়রার দিকে তাকালো। তার পায়ের সাথে লেগে থাকা মায়রার হাতের দিকে একবার তাকালো, এরপর চোখ তুলে তাকালে মায়রার ফর্সা উন্মুখ ঘাড়ের পানে দৃষ্টি পড়লে চোখটা সরিয়ে বিড়বিড় করে, স্টুপিড, এই বলেই বেলকুনিতে চলে যায়। এসি প্লাস ফ্যানের বাতাসে মায়রার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। মেয়েটা ঘুমের মাঝেই নিজেকে গুটিয়ে গুটিসুটি মেরে শোয়, তবুও ঠান্ডা কমে না। বারবার এপাশ ওপাশ করতে করতে এক পর্যায়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। ঘুম ভেঙে গিয়েছে। পিটপিট করে চোখ মেলে তাকায়, বোঝার চেষ্টা করছে সে আসলে কোথায়। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। দেওয়াল ঘড়িতে চোখ পড়লে দেখলো 11:30 প্রায় বেজে গিয়েছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। আশেপাশে তাকালে ইরফানকে না দেখে দরজার দিকে তাকালো। ওই লোক কি এখনো আসেনি? আসেনি ভাবলো। এসে যদি দেখতো তার বিছানা পুরো দখল করে শুয়ে আছে, নিশ্চিত তাকে দোতলা থেকে ফেলে দিত। বিড়বিড় করলো, দয়া মায়াহীন একটা লোক। ডান হাতে মাথার চুল টেনে ধরলো। মাথা ব্যথা তীব্র হারে বেড়েছে। ধীরে ধীরে বিছানা থেকে নামলো। দরজার দিকে এগিয়ে গিয়ে নিজে নিজে খোলার চেষ্টা করলো, পারছে না। এটা কিভাবে লাগায়? বিরক্ত হয় মায়রা। পেছন থেকে গম্ভীর গলায় ইরফানের কণ্ঠ আসে, কি করছো? ইরফানের গলা পেয়ে মায়রা দ্রুত পিছু ফিরে তাকায়। এই লোক কখন আসলো? আমতা আমতা করে বলো, দরজা খুলে দিন। ইরফান হ্যাঁ না কিছুই বলল না, চুপচাপ মায়রার দিকে চেয়ে থাকে। মায়রা মুখ ফোলা, চোখ দুটো লাল হয়ে আছে হালকা, ডান গালে কয়েকটা দাগ পড়েছে। মায়রা ইরফানের দিকে এমন চুপচাপ অনুভূতিহীন চোখে তাকিয়ে থাকতে দেখে চোখ নামিয়ে নেয়। আবারও চোখ তুলে তাকালে দেখে ইরফান সেভাবেই চেয়ে আছে। মায়রা আবারও আমতা আমতা করে বলে, দরজাটা খুলে দিন প্লিজ। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে গটগট পায়ে এসে দরজাটা খুলে দিলে। মায়রা ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালে মাথাটা কেমন যেন চক্কর দিয়ে ওঠে। ইরফান মায়রার ডান বাহু চেপে ভুরু কুঁচকে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়রা চোখ বুজে বাঁ হাতে মাথার চুলটা টেনে ধরে। ইরফান মায়রার নীরবতায় ধমকে বলে, স্টুপিড, হোয়াট হ্যাপেন্ড? মায়রা বিরক্ত হয়, এখন শুধু ইংলিশ ছাড়বে আর তাকে ধমকাবে। রেগে মেগে চোখ খুলে বলে, আপনার জন্যই তো ঔষধ খেতে পারিনি। আমাকে বন্দি করে রেখেছিলেন কেন? উফ, মাথাটা আমার ছিঁড়ে গেল। ইরফান রেগে শক্ত হাতে মায়রার হাতটা চেপে ধরে বলে, স্টুপিড, বাজে না বকলে থাকতে পারো না? না কি হয়েছে? মায়রা বিরক্ত নিয়ে বলে, মাথা ব্যথা করছে বুঝলেন? ও, আপনি তো আবার ইংরেজ, বাংলা বলতে বুঝতে কষ্ট হয়। হেডেক। ইরফান শক্ত হাতে মায়রার মুখটা চেপে ধরে। সেভাবে ধরে মায়রা তার ঘরে নিয়ে যায়। ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্সটা বের করে। মায়রার দুই হাতে তার মুখ থেকে ইরফানের হাতটা সরাতে চায়, কিন্তু বরাবরই ব্যর্থ হয়। ইরফান ফার্স্ট এইড বক্স থেকে টাফলিন নিয়ে মায়রার মুখ থেকে হাতটা সরিয়ে নেয়। মায়রা উল্টো ঘুরে রেগে ইরফানের বুকে ধাক্কা দেয়, শুধু তার মুখ চেপে ধরে। অসহ্য লোক একটা। ইরফান মায়রার গালটা চেপে রেগে বলে, আমায় রাগিও না, এটা খেয়ে এক্ষুনি বের হবে এখান থেকে। মায়রা বিরক্ত চোখে ইরফানের দিকে চেয়ে আসে। ইরফান মায়রার গালটা ছেড়ে দেয়। মায়রা রেগে বলে, আমি থাকতে চেয়েছিলাম এখানে, আপনি তো আমাকে আপনার এই জেলখানায় আটকে রেখেছেন, অসহ্য একটা লোক। কথাটা বলেই হনহন করে ঘর থেকে বেরোতে নিলে ইরফান মায়রার হাতটা টেনে দাঁতে দাঁত চেপে বলে, অবাধ্যপনা করলে থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলে দেব, স্টুপিড।
মায়রার এই লোককে খুন করতে ইচ্ছে করছে। এগিয়ে এসে খপ করে ইরফানের হাত থেকে ঔষধটা নিয়ে টেবিলের ওপর থেকে গ্লাসে পানি ঢেলে খেতে নেয়। ইরফানের রাগে চোয়ালটা শক্ত হয়ে যায়, আর নিতে পারছে না একে। মায়রাকে টান মেরে তার সামনে আনে। ফলস্বরূপ মায়রার হাত থেকে গ্লাসটা একদম ইরফানের পায়ের ওপরে ঠাস করেই পড়ে। পানিগুলো মেঝেতে ছড়িয়ে যায়। তবে ইরফান নির্বিকার। সে মায়রার দিকে দাঁতে দাঁত চেপে শক্ত চোখে তাকিয়ে আছে। মায়রা মাথা নিচু করে ইরফানের পায়ের দিকে তাকায়। কাঁচের গ্লাসটা সোজা এই লোকের পায়ের ওপরেই পড়লো, অথচ লোকটার কোনো হেলদোল নেই। আসলেই গন্ডার এই লোক, অনুভূতিহীন। সবচেয়ে বড় কথা, তার হাত ধরে মুখ ধরে এমনভাবে টানছে কেন এই লোক? মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখল গিলে খাওয়া চোখে তার দিকে চেয়ে আছে। মায়রা ইরফানের দৃষ্টিতে নিজের মাঝে বিদ্যমান বিরক্ত, রাগ সব হজম করায় ব্যস্ত হলো। আল্লাহ জানে সে কি করছেটা কি। ইরফান বাঁ হাতে মায়রার কাঁধ চেপে ডান হাতে মায়রার গালটা চেপে ধরে, দাঁতে দাঁত পিষে বলে, আর ইউ ম্যাড? খালি পেটে ঔষধ খাচ্ছিলে কেন? মায়রা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। তার তো মনেই নেই সেই দুপুরে খেয়েছিল, এখন 12টা বাজতে চলল। মাঝে ক্ষুধা লেগেছিল কিন্তু খায়নি, আর এখন এমন খালি পেটে ঔষধ খেতে যাচ্ছিল। বিড়বিড় করে নিজে পাগল, তাই আমাকেও পাগল বলছে। চোখ নামিয়ে মিনমিন করে বলে, মনে ছিল না। ইরফান মায়রাকে ছেড়ে রেগে বলে, বকবক করে তো পেট ভরিয়ে ফেলো, মনে থাকবে কি করে, স্টুপিড। মায়রা বিরক্ত চোখে তাকায় ইরফানের দিকে। বকবক করে আবারও পেট ভরে, যত সব আজগবি কথা। উল্টো ঘুরে যেতে নিলে ইরফান আবারও মায়রার হাতটা শক্ত করে চেপে ধরে রেগে বলে, আবার কোথায় যাচ্ছ? মায়রাও রেগে ইরফানের দিকে তাকায়। তার হাত আর মুখ ব্যথা বানিয়ে দিয়েছে, অসহ্য। ইরফান রাগী চোখে মায়রার দিকে চেয়ে আসে। মায়রা হতাশার শ্বাস ফেলে অসহায় কণ্ঠে বলে, দয়া করে ছাড়ুন, আমার প্রচন্ড ব্যথা করছে মাথা, কিছু খেয়ে ঔষধ খাবো। ইরফান থতমত খেয়ে মায়রার হাতটা ছেড়ে গম্ভীর গলায় বলে, ও ইয়া শিওর, গো।